আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার সাথে থাকার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য, সাবস্ক্রিপশন করার জন্য, লাইক কমেন্টস দেওয়ার জন্য। তো আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে বুঝতে পারছেন যে আমি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে এবছরের ভেতরেই দেশে আসছেন সে বিষয়ে কথা বলবো। আপনারা সকলে আজকে সারাদিন দেখেছেন, বিভিন্ন প্রোগ্রামে দেখেছেন, এনডিটিভিতে আমাদের নেত্রী একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারটি উনি ইমেইলের মাধ্যমে দিয়েছেন। এনডিটিভির একজন সাংবাদিক, উনি ইমেল করেছিলেন, বিভিন্ন প্রশ্ন করেছিলেন, সে প্রশ্নের জবাব দিয়েছেন আমাদের নেত্রী। তো সেখানে উনি যেটা বলেছেন সেটা বলেছেন সরাসরি ভাবে যে আমি এবছরই আমার দেশে ফিরব। তিনি আমাদের নেত্রী আরো বলেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের শক্তির প্রতীক। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে কোনো হামলা দেশের স্বাধীনতা চেতনার উপর হামলার শামিল। 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্মসূচি পালন করে। এই সময় দেশের বিভিন্ন স্থানে দলের বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়। এরপরে ওনারদের যে প্রথম প্রশ্নটা ছিল যে আপনি বহুবার দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন, আপনার সমর্থকরাও বলেছেন এই বছরের মধ্যেই আপনার প্রত্যাবর্তন সম্ভব, কিন্তু আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এই পরিস্থিতিতে দেশে ফেরা কতটা বাস্তবসম্মত বলে মনে করেন? সেই জায়গায় আমাদের নেত্রী যা বলেছেন তা একটু আপনাদের পড়ে শোনায়, হুবাহু বাংলা। আমার দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্রে ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করার জন্য গভীরভাবে সম্পর্কিত। আমি ক্ষমতার জন্য নয়, রাজনীতি করি না। আমি রাজনীতির লক্ষ্য বাংলাদেশের মানুষের কল্যাণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা। আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেটি আমি ন্যায় বিচারের প্রতিফলন বলে মনে করি না। এটি একটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার অংশ। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসাবে ব্যবহার করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা হয়েছে। অতীতে এমন চেষ্টা হয়েছে, কিন্তু সফল হয়নি, নেত্রী বলছেন। এরপর আরো যা বলেছেন, আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা মা ভাই বোন প্রায় সকলকে হারিয়েছি। 21শে আগস্ট আমাকে হত্যা করার উদ্দেশ্যে জ্ঞানের হামলা চালানো হয়েছিল। আমার বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্র হয়েছে, কিন্তু প্রতিবারই আমি সেই সব অতিক্রম করে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। জনগণের ভোটে আমি 5বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি, দেশের উন্নয়নের জন্য কাজ করেছি। আমার জীবনের প্রায় পুরোটাই বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ, গণতান্ত্রিক আন্দোলন, দেশের উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, সব বাধা, সব ষড়যন্ত্র অতিক্রম করে আমি এই বছরই আমার দেশে ফিরব। এই ছিল ওনার মূল চুম্বক অংশ। এটা হচ্ছে যে মূল চুম্বক অংশ, যে নেত্রী যা বলেছেন। এরপর আরো অনেক প্রশ্ন ছিল, অনেক কিছু উনি উত্তর দিয়েছেন, কিন্তু দেশে ফেরার ব্যাপারে এটা ছিল মূল। তারা আপনারা প্রশ্ন করতে কেন আমি বললাম যে 16ই ডিসেম্বর, কারণ হচ্ছে যে নেত্রী আজ থেকে প্রায় 1.5 মাস আগে বলেছিলেন যে আমি দেশে ফিরছি। তখন অনেকে আলোচনা করছিলেন, অনেকে বলছিলেন কবে ফিরবেন, এটা কি তারিখকার সেই ঈদের পরে ফেরা এইসব কিনা। সে সবগুলোকে চপেটাঘাত করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি সরাসরি বলে দিয়েছেন 6 মাস, 6 মাসের ভিতরে ডিসেম্বর। তখন বলেছেন 6 মাস, ডিসেম্বর, তার মানে দেখেন এখন ডিসেম্বর হলে আমাদের হাতে আছে আর 6 মাস। 6 মাসের ভেতরেই ফিরছেন। তবে ডিসেম্বরের ভেতরে ফিরছেন, উনি কিন্তু এটা বলেন যে কোন মাসে। এটা এমনও হতে পারে যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যে কোনো সময়। কবে, কখন, কোন দিন ফিরবেন এটাও তো আমরা 1 মাস 1.5 মাস আগে হয়তো না জানলো, 2-4-5 দিন আগে জানবো যে উনি ফিরবেন। এবং আপনারা সকলেই জানেন যে নেত্রী এখন পর্যন্ত যা বলেছেন তাই করেছেন, কারণ ওনার কাছে মৃত্যু ভয় নেই। উনি জানে যে মৃত্যু আসবে। এতবার হামলা করার পরও যেহেতু ওনাকে মারতে পারেনি, এটা একটা কথা আছে না যে রাখে আল্লাহ মারে কে। আল্লাহ যখন কাউকে বাঁচায় রাখতে চায় তখন পৃথিবীর কোনো শক্তি আপনার হত্যা করতে পারে না। আল্লাহ না চাইলে তো আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা যখন বলি না যে খোদাই যদি না চায় গাছের একটা পাতাও নড়ে না, খোদাই চায় না, তো আপনারা নেত্রীকে মারবেন কিভাবে? ওনাকে বাঁচিয়ে রেখেছেন কোনো না কোনো একটা কাজের জন্য।
এবং সেটা বাঙালি জাতির ভালোর জন্য ওনাকে বারবার বাঁচিয়ে দিচ্ছেন, এবং এটাই বিশ্বাস রাখেন। এবং নেত্রী ফিরবেন, ডিসেম্বরের ভেতরে ফিরবেন বলেছেন, তো উনি ফিরবেনই। এখন কিভাবে ফিরবেন? অনেকে বলছেন যে এয়ারপোর্ট দিয়ে ফিরবেন। তো এয়ারপোর্ট দিয়ে ফিরলে, যেটা পাবলিক আলোচনা করছে, যে এয়ারপোর্ট দিয়ে ফিরলে এয়ারপোর্টের ভেতরে তো আমরা ঢুকতে পারবো না, হয়তো তার আশপাশে 8-10 কিলোমিটার ঘেরাও করে দিতে পারে আর্মি সেনাবাহিনী, ওখান থেকে হয়তো ওনাকে তুলে নিয়ে গৃহবন্দী করতে পারেন, এসব বলছেন। আবার আমি এক জায়গায় বললাম যে এমনও তো হইতে পারে যে বজরঙ্গি ভাই, একটা ছবি ছিল না হিন্দি, ওই যে পাকিস্তানি একটা ছোট্ট মেয়েকে, বোবা মেয়েকে দিয়ে আসতে গেল, পাকিস্তান আসতে দিবে না, পরে সেখানে বর্ডার ভাঙিয়া 2 দেশের লোক বজরঙ্গি ভাইকে নিয়ে আসলো ইন্ডিয়াতে, পাবলিক। সেরকম ঘটনা তো করতে পারে, রাজশাহী দিয়েও ঢুকতে পারে। সেই বর্ডার হাইটা ঢুকবেন, লক্ষ লক্ষ মানুষ জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয়ে যাবে। আবার এমনও হতে পারে যে উনি আসছেন বলার পর 2 থেকে 2.5 ঘন্টা, কারণ দিল্লি থেকে ঢাকায় আসতে 3 ঘন্টা লাগে, 3 ঘন্টার ভিতরে ঢাকা শহর সয়লাভ করে দিতে কি, ঢাকা নারায়ণগঞ্জ আশপাশের জেলার লোকজনই যখন রওনা হবে তখন এমনিই আগুন হয়ে যাবে। এবং উনি আসবেন কিন্তু জনগণের বলে, সেনাবাহিনী পুলিশের বলে না, উনি আসবেন জনগণের বলে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের, তৃণমূলের নেতাকর্মীর বলে, আম জনসাধারণের বলে। আর সেই দিনে বাঁধ ভাঙা জোয়ার কেউ ঠেকাইতে পারবে না। আপনি অলরেডি দেখতেছেন যে উনি যখন থেকে বলছেন যে আমি দেশে ফিরবো যে কোনো মুহূর্তে, তখন থেকে প্রতিদিন মিছিলের গতি বাড়ছে। আর আজকে এনডিটিভির এই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরে রাতের আধারেও মিছিল হচ্ছে। কাল থেকে কি হবে আপনাদের সামনে এই ভিডিওটা যখন যাবে, তখন থেকে কত জায়গায় কত রকম মিছিল হবে তা কি বুঝতে পারছেন? এবং আমাদের এই মিছিল ঠেকানোর জন্য, আমাদের এই ঠেকানোর জন্য এই সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আপনারা জানেন যে এই যে 23শে জুন আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল করতে যেয়ে 7 জন যুবক নদীতে, তুরাগ নদীতে প্রাণ হারালো। গতকালকে সারাদিনে 9 জন নোয়াখালীতে মার্ডার হইল। সব মিলে সারা বাংলাদেশে গত 1 সপ্তাহে 275 জন লোককে হত্যা করা হয়েছে। এটা কিন্তু একরকম ক্লিন হার্ট চলছে। এরা বলছে না ক্লিন হার্ট, কিন্তু আর্মি, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই এরা মিলেই ক্লিন হার্ট করছে। আর সব বাইচা হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে। সাবধানে থাকেন, তবে মনোবল হারাইয়েন না। নেত্রী আসবে বলছে ডিসেম্বরের ভিতরে, এটা শিওর থাকে। 16ই ডিসেম্বর এই জন্য বলছি যে অনেকে বলছেন যে 16ই ডিসেম্বর বিজয় দিবসের দিনে হয়তো নেত্রী ফিরতে পারেন, হইতে পারে 16ই ডিসেম্বরও ফিরতে পারেন, একদম একজাক্ট 16ই ডিসেম্বর হয়তো বিজয় দিবসের দিন ফিরতে পারেন, বা 15ই ডিসেম্বরে রাতের বেলাও ফিরতে পারেন, যে 16ই ডিসেম্বর সরোয়ার্দী উদ্যানে বিজয় দিবস পালিত হবে, তেমনও হতে পারে, হতে পারে না, এর তো কোনো বিকল্প নেই। তবে যে কোনো দিন ফিরবে, নেত্রী যখন একবার বলে দিয়েছেন ফিরবে, সুতরাং কোমর বাঁধন। প্রচুর মাইর খেয়েছি, খাইতে খাইতে দেওয়ালের পিঠ ঠেয়ে গেছে, ঘর বাড়ি ভাঙা চুরা কারো কিছু রাখে নাই, মামলা মোকদ্দমা তো সবার নামেই আছে। আর কত সহ্যের শেষ হয়ে গেছে, এবার ফেরার পালা, এবার ঘুরে দাঁড়ানোর পালা, এবার প্রতিঘাত করার পালা। সুতরাং নেত্রী ফিরছে, এটাই শিওর, এটাই শেষ। হয় এবার আমরা বাঁচবো, আর না হয় পুরো বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাবে, দুইটার একটা হবে। সুতরাং বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। এই লড়াইয়ে জিতবে কারা? শেখ হাসিনার সৈনিকেরা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার কিছু বক্তব্য নিয়ে বাংলাদেশে বেশ তোলপাড় চলছে। তার বক্তব্যগুলো, তার যারা পক্ষের লোক তাদের জন্য এটি একটি ম্যাগনা কার্টা। তার যে সমস্ত নেতা এবং কর্মী মাঠে, ময়দানে, পথে, ঘাটে প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, যারা পালিয়ে বেড়াচ্ছেন, অর্থে কষ্টে আছেন, মিল কলকারখানা বন্ধ হয়ে গেছে, বেঁচে থাকার কোনো অবলম্বনই পাচ্ছেন না। অনেকের পালিয়ে থাকতে থাকতে শির দাঁড়া, মানে মেরুদণ্ড,
রীতিমতো বাঁকা হয়ে গেছে। এই মানুষগুলো একবার আসমানের দিকে তাকায়, আরেকবার দিল্লির দিকে কান পেতে থাকে যে কখন তাদের নেত্রী কি কথা বলবেন। এই সকল মানুষজনের কাছে শেখ হাসিনার বক্তব্য যে কোনো মোহনবাসীর মতো। এ সকল তার নেতাকর্মী, যাদের সংখ্যা বাংলাদেশে অন অ্যাভারেজ 6 কোটি ধরা হয়, এখন এই 6 কোটি মানুষ, তাদের মধ্যে যদি আপনি বৃদ্ধ এবং শিশু বাদ দেন, অবধ নারী বাদ দেন, একেবারে অ্যাক্টিভ কর্মী কোনো অবস্থাতেই 3 কোটির কম নয়। বিএনপি তো সমপরিমাণ কর্মী রয়েছে। তো এই যে 3 কোটি সামর্থ্যবান, শক্তিমান, তারপর রাজনীতিতে সক্রিয়, ব্যবসা বাণিজ্যে সক্রিয়, সিভিল সার্ভিস থেকে শুরু করে অন্যান্য যে সকল সরকারি অফিস আদালতে রয়েছে, কেউ চাকরিতে আছেন, কারো চাকরি চলে গেছে, তাদের প্রায় প্রতিদিনই এটি আকুতি থাকে যে আজকে শেখ হাসিনার পক্ষ থেকে কি কথা এসেছে। তিনি কি আসবেন? তিনি কি আবার সেই তাগত এবং তখ্ত, মানে শক্তি এবং সিংহাসন, এগুলো কি ফেরত পাবেন? আমরা কি আবার সেই সুষময় চলে যেতে পারবো? এই জিনিসগুলো নিজেরা আলোচনা করেন, এবং তাদের সঙ্গে যদি কোনো বুদ্ধিমান লোকের দেখা হয়, জ্ঞানী লোকের দেখা হয়, একটু দার্শনিক প্রকৃতির লোকের দেখা হয়, তাহলে তারা প্রথমেই বলে এবং জিজ্ঞাসা করে যে ভাই, কতদিন, আমাদের কি কোনো সম্ভাবনা আছে? এবং এই সকল কথাবার্তা এমন সব বড় বড় মানুষ বলেন, মানে যারা একটা সময় জাতিকে দিক নির্দেশনা দিতেন, যারা একটা সময় মানুষের বিবেক হিসেবে কাজ করতেন, নেতৃত্বের একটা শীর্ষ পর্যায়ে যারা ছিলেন, তারাও এই সময়টিতে এতটা দুর্বল হয়ে পড়েছেন যে পরস্পরের সঙ্গে দেখা হলে তারা অনেকটা অবোধ শিশুর মতো কাজ করেন। তো তাদের জন্য শেখ হাসিনার যে কোনো বক্তব্য জাস্ট লাইক মেডিসিন। সাপে কামড় দিলে যেভাবে তাৎক্ষণিকভাবে কাউন্টার বিষ দরকার হয় রোগীকে বাঁচানোর জন্য, ঠিক তদ্রুপ এখন শেখ হাসিনার সেটা তার প্রতিপক্ষের কাছে যত বিশ্রী হোক না কেন, তার নিজের দলের নেতৃকর্মী যারা আছেন তাদের কাছে তার যে কোনো বক্তব্য অমৃতের মতো। এগুলো একটি পার্ট। আর এটা শেখ হাসিনা জানেন, জানার কারণে অবিরতভাবে তিনি এই এক্সাইলে থেকে, অর্থাৎ দেশের বাইরে থেকে তিনি বলে যাচ্ছেন, কে কি মনে করলো, কে কি সমালোচনা করলো, কে কি আবেগ দেখালো, কে কি বিবেক দেখালো, ডাজ নট ম্যাটার। তার অনেক দুঃখ, তার অনেক কষ্ট। তার কষ্টটা কেমন সেটা আমি জাস্ট একটু উদাহরণ দেই। ৭৫-এর 15 আগস্ট তার বাবার লাশ বাড়ির মধ্যে পড়েছিল, পরিবারের সবাই নিহত। তিনি এবং তার বোন ছিলেন জার্মানিতে। তার লাশ, অর্থাৎ তার বাবার লাশ যখন ওখানে পড়েছিল, ঠিক সেই সময়টিতে দলে দলে আওয়ামী লীগের লোক বঙ্গভবনে ছুটে গিয়েছিল খন্দকার মোশতাকের কাছে আত্মসমর্পণ করার জন্য, তার ক্যাবিনেটে, মোশতাকের ক্যাবিনেটে মন্ত্রী হওয়ার জন্য, এবং অনেকে মোশতাকের কদমবুচি করে নিজের আনুগত্য প্রকাশ করতে চেয়েছিল। এ দৃশ্য শেখ হাসিনা কখনো ভুলেন না, এবং
যতদিন তিনি 17 বছর ক্ষমতায় ছিলেন তার আগে বাংলাদেশে এসে 1981 থেকে একেবারে শেষ সময়টা পর্যন্ত তিনি প্রতিটি মুহূর্তে সেই কথাগুলো স্মরণ করেন। যারাই তার কাছে গিয়েছেন একটু আন্তরিকতা হয়েছেন, একটু আওয়ামী লীগের ব্যাপারে আবেগ দেখানোর চেষ্টা করেছেন, সবাইকে তিনি ধমকের সুরে বলেন যে তোমরা সেদিন কোথায় ছিলে যেদিন আমার বাবার লাশ পড়েছিল। আবার এখন তিনি বলেন একান্ত আপনজনের কাছে যে আমার বাবা যে দৃশ্য দেখতে পাননি সে দৃশ্যটা আমি দেখেছি। এই শহর থেকে অর্থাৎ ঢাকা থেকে আমাকে চলে আসতে হয়েছে 17 বছর, যাদের জন্য আমি সকল দুর্নাম বদনাম মাথায় নিয়েছি। 17 বছর ধরে যত অভিযোগ আমার বিরুদ্ধে, সবটাই দলের নেতাকর্মীর জন্য এবং দলের সাধারণ কর্মী সমর্থকের জন্য এবং অনেক ক্ষেত্রে জনগণের জন্য। তো আমার যে বিদায়, সেই বিদায় বেলায় তাদের ভূমিকা কি? আমার বিরুদ্ধে যেদিন মৃত্যু দণ্ডের রায় হলো, ফাঁসির রায় হলো, সেদিনে বাংলাদেশে কোথাও 10,000 লোক একত্র হয়েছে। আমার 6 কোটি সমর্থক, 3 কোটি শক্তি সামর্থ্যবান মানুষ, কিন্তু ওরা একত্র হতে পেরেছে 10,000 লোক। এরকম কোনো নজির আছে? কাজেই আমি কি করব তাদের জন্য? এটা তার একান্ত ভাবনা। মানুষ হিসেবে, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে এটা তার মানবিক আবেদন, মানবিক অনুভূতি। কিন্তু নেতা হিসেবে, লিডার হিসেবে তিনি যখন চিন্তা করেন যে আমার তো আসলে কারো মুখের পানে চেয়ে থাকার সময় নেই, আমি যদি কারো মুখের পানে চেয়ে থাকি তাহলে তো আর চলবে না, সবাই আমার পানে চেয়ে আছে। কাজী তার সেই যে আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট, বেদনা এগুলোকে মাটি চাপা দিয়ে তিনি আবার রুখে দাঁড়ান এবং একটার পর একটা শব্দবোমা তিনি ছেড়ে দেন। সেই শব্দবোমায় কখনো ইউনূস, কখনো এনসিপি, কখনো জামাত, কখনো বিএনপি, আবার কখনো কখনো কোনো ব্যক্তি বা বিশেষ সে আক্রমণের শিকার হন এবং তছনছ হয়ে যায়। এবং সাম্প্রতিক সময় তিনি বাংলাদেশে ফিরে আসার ব্যাপারে যে সকল কথাবার্তা বলেছেন, সেই কথা রীতিমতো ভাইরাল হয়ে এখন সারা দুনিয়াকে তোলপাড় করে দিচ্ছে। তিনি ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই প্রতিষ্ঠানে একটি লিখিত বক্তব্য দিয়েছেন এবং লিখিতভাবে তিনি জানিয়েছেন যে 2026 সনের মধ্যে তিনি বাংলাদেশে আসবেন। তিনি জানেন যে তার বিরুদ্ধে রায় আছে আদালতের, তাকে জেলে যেতে হবে, তাকে ফাঁসিতে চড়তে হতে পারে বা হবে। এই বাস্তবতা মেনে তিনি লিখিতভাবে জানিয়েছেন 2026 সনে তিনি বাংলাদেশে ফিরবেন। এই যে তার দৃঢ়তা, এই যে তার ডিটারমিনেশন, এটা বিশ্বের শত শত প্রথম সারির গণমাধ্যম এনডিটিভির বরাতে বাংলাদেশ সহ শত শত সারা দুনিয়ার একেবারে প্রথম সারির পত্রিকা, সেটা রয়টার্স বলেন মানে সংবাদ মাধ্যম, কিংবা ওয়াশিংটন পোস্ট বলেন, কিংবা টেলিগ্রাফ বলেন, সানডে টাইমস বলেন, প্রায় সব জায়গাতে এই নিউজ এসেছে। আর মধ্যপ্রাচ্যের সকল দেশে এই নিউজ এসেছে। আর এই কারণে কি হলো, বাংলাদেশের মধ্যে এক ধরনের চাঞ্চল্য দেখা দিয়েছে। তার পক্ষের লোকের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে, তার বিপক্ষের লোকের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। বিশেষ করে সরকার অতীতের আওয়ামী লীগের মতোই পত্রিকা দেখাচ্ছে যে এই যে এনডিটিভিতে শেখ হাসিনা যে লিখিত বক্তব্য দিল, এটা আমাদের দেশের গণমাধ্যমগুলোর প্রচার করার কি দরকার ছিল?
কিন্তু আমাদের দেশের মূলধারার গণমাধ্যম প্রায় সবাই এই খবর প্রকাশ করেছে, আর এতে সরকার বেজায় খেপেছে। তাদের বক্তব্য হলো যে যেখানে তিনি শেখ হাসিনা আদালতের সাজাপ্রাপ্ত, তো কোনো সাজাপ্রাপ্ত আসামির বক্তব্য পত্রপত্রিকা প্রকাশ করা যাবে না, এইরকম একটি আইন শেখ হাসিনার জামানাতে হয়েছিল। এরকম একটা যাকে বলা হয় রেওয়াজ শেখ হাসিনার জামানাতে চালু হয়েছিল। এবং ওই সময়টিতে তারেক রহমান সাহেবের কোনো কথা, বেগম খালেদা জিয়ার কোনো কথা পত্রপত্রিকা ছাপানো যেত না এই নিষেধাজ্ঞার কারণে। সরকার এই মুহূর্তে দেশের গণমাধ্যমকে খুব কড়া ভাষায় জানিয়ে দিচ্ছেন যে সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করা যাবে না। কিন্তু সমস্যা হয়ে গেল এই যে 2013, 14 কিংবা 2021, 22 ওই সময়টাতে বাংলাদেশের যে পরিস্থিতি এবং প্রেক্ষাপট ছিল, ওই সময়টাতে আওয়ামী লীগের যে তৎপরতা ছিল তার চেয়ে এখন বাস্তবতা হলো আওয়ামী লীগের হাতে যা অ্যামুনিশন আছে, মানি, কৌশল, বুদ্ধি, প্রজ্ঞা এবং সামাজিক মাধ্যমে তাদের এই মুহূর্তে যে রাজত্ব এবং দেশের রাজনীতির অঙ্গনের সবচেয়ে মেধাবী মানুষগুলো, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কবি, অভিনেতা, অভিনেত্রী, কূটনীতিবিদ, প্রায় সবাই একেবারে, আপনি যদি ধরেন 100 জন শীর্ষ, যে কোনো ট্রেডের 100 জন শীর্ষ বলতে গেলে সবাই আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগ মাইন্ডেড। আর ওই পর্যায়ের একজন সিঙ্গেল মানুষ বিএনপিতেও নেই, জামাতে নেই। মানে মঞ্চে উঠে একটা বক্তব্য দিবেন, বাংলা বিহারুল ইসলাম নবাব একটা কবিতা পড়বেন, একটা ভালো গান রচনা করবেন, একটা গান লিখবেন, মানে এইরকম কোন লোক রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের ধারের কাছে নেই। ফলে এই মানুষগুলো অনেকে নিজেরা করছে, অনেকের নিজেরা লিখে দিয়ে দেশের বাইরে যারা পড়তে পারে, বলতে পারে, তাদেরকে ড্রাপ করে দিচ্ছে। ফলে কি হলো, সামাজিক একটা আন্দোলন গড়ে উঠছে, একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে উঠছে রেজিমের বিরুদ্ধে, ইনুস জামানাতে ইনুসের বিরুদ্ধে, বর্তমান জামানাতে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে। আর আরেকটি ন্যারেটিভ তৈরি হচ্ছে শেখ হাসিনার আগমন, শেখ হাসিনার শ্রেষ্ঠত্ব, আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব, মুক্তিযুদ্ধ এর পক্ষে। আর বর্তমান জমানা, ইনুস জামানাতে কি কি সর্বনাশ হয়েছে, আহা বাংলাদেশ, মানে আহা বাংলাদেশ, এই আহা যে টানটা দিয়েছে, আহা বাংলাদেশ। এখন অমির রহমান পিয়ালকে আপনি যত রকম দুর্নাম করেন, বদনাম করেন, যা কিছু করেন না কেন, কিন্তু ওই যে লিখে দিয়েছে আহা বাংলাদেশ, বা শব্দ দিয়েছে, সুর দিয়েছে, কণ্ঠ দিয়েছে, ওটা তো আপনি 1000 বন্দুক দিয়ে, 1000 কামান দিয়ে, বাংলাদেশের যে সকল ক্ষেপণাস্ত্র রয়েছে সেই ক্ষেপণাস্ত্র দিয়েও আপনি একটা আহা আহা বাংলাদেশ, এই আহা বাংলাদেশের কাউন্টার একটা ন্যারেটিভ তৈরি করা যাচ্ছে না। আর এইরকম পরিস্থিতি যখন হয় তখন মানুষ মুখ চেপে ধরে। মানুষ যখন ধর্ষণ করতে যায়, চিৎকার করে ধর্ষিতা, মানুষ মুখ চেপে ধরে। বলাৎকার করতে চায় শিশু, চিৎকার করে, মানুষ মুখ চেপে ধরে। এই যে আদিম মুখ চেপে ধরার যে প্রবৃত্তি, এটি হলো মানুষ জোর করতে চায়, জোর করে ভোগ করতে চায়। কিন্তু যেখানে প্রেম থাকে, প্রণয় থাকে, সেখানে যে কোনো মিলনের যে আনন্দ, সে আনন্দের যে শব্দ, এটি সমাজে একটা কাব্য তৈরি করে, কাব্যিক ঢং তৈরি করে ফেলে। এখন সরকার যে অবস্থা হয়ে গেছে সেটা হলো
সে আর শেখ হাসিনার কোনো শব্দকে মোকাবেলা করতে পারছে না। শেখ হাসিনার জন্য যে আকুতি তৈরি করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে, সেটা মোকাবেলা করতে পারছে না। ফলে কি হলো, তার শব্দ নিয়ন্ত্রণ করতে হবে, তার জবান নিয়ন্ত্রণ করতে হবে, তার যে ন্যারেটিভ গুলো রয়েছে সেই ন্যারেটিভ গুলো আমাদের ক্ষুদ্র পরিসরে বন্ধ রাখতে হবে। এবং এটা যে বর্তমান টেকনোলজির যুগে কতটা অসম্ভব এবং কতটা বুমেরাং, মানে যা করে তার উল্টো হয়ে যায়, এটি সরকারের যারা কর্তা ব্যক্তি তারা অনেকেই জানেন, কিন্তু অনেকে বোঝার চেষ্টা করেন না। ছেলে মরে গেছে, কবর দেয়া হয়েছে, কিন্তু পিতামাতার মন মানে না। তদ্রূপ সরকারের অনেকগুলো বিষয় রয়েছে, সরকারের কর্তা ব্যক্তিরা খুব ভালো করে জানেন, কিন্তু মন মানে না। মনে হয় যেন এই কাজটা করলে বোধহয় একটু থামানো যাবে, এই কাজটা করলে বোধহয় থামানো যাবে। তো এইভাবে চলছে। আর এর মধ্যে শেখ হাসিনা তার যে ভয়ঙ্কর কথাগুলো, বক্তব্যগুলো বাংলাদেশের আনাচে কানাচে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছে দিচ্ছে। দেখা যাক কোন পক্ষের হার হয় আর কোন পক্ষের জিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।